আপনার মেয়ের লজ্জা শরম বলে কিছু আছে? আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি মেয়েকে বকেছি, বুঝিয়েওছি, ঘরে আটকে রেখে দিয়েছি। ওকে চোখে চোখে রাখবো। কি মেয়েকে সবসময় এইভাবে চোখে চোখে রাখতে হয় নাকি? মানে মেয়ে কি যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার অভ্যেস আছে? হে ঈশ্বর, কে জানে আর কি কি শুনতে হবে। আমরা তো ভেবেই রেখেছিলাম যে এই সম্বন্ধটা ভেঙে দেব। আর আমাদের ছোট এই কথাই বলছিল যে যদি আমরা চাই তাহলে এই সম্বন্ধটা ভেঙে দিতে পারি। দেখুন, আমি একদমই এভাবে বলতে চাইনি। তাছাড়া মেয়ে আমার নিজে নিজেই তো আর যায়নি। আপনাদের ছেলে ডেকেছিল, তাই সে দেখা করতে গিয়েছিল। বাছাড়া আমার মনে হয়েছিল যে তার হবু স্বামী না অসন্তুষ্ট হন। আর দেখুন বেয়ান, আপনি তো এই ব্যাপার নিয়ে আমায় কথা শুনিয়েছেন। আমিও লজ্জিত। হাত জোর করে বলছি, আপনারা এই সম্বন্ধটা ভাঙবেন না। আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি। একটা কথা মনে রাখবেন, এই বিয়েটা আমার দয়ায় হচ্ছে। হ্যাঁ বেয়ান, এই ব্যাপারটা আমরাও মানি। আমি তো অহনাকে বারবার করে বুঝিয়েছি যে তুই খুব ভাগ্যবতী যে এমন শ্বশুর বাড়ি পাচ্ছিস। অন্য কোনো পরিবার হলে এতক্ষণে সম্বন্ধ ভেঙে দিত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এখন আমরা কাজের কথা বলি। বলুন না। সেই তো, যতক্ষণ না আমরা কিছু বলবো ততক্ষণ আপনি চুপ করেই দাঁড়িয়ে থাকবেন। যেই না আমরা আপনাকে বলে দিলাম যে আমাদের পণ টন কিছুই চাই না, আপনি তো নিশ্চিন্ত হয়ে গেলেন। আরে তত্ত্ব কিছু দেবেন তো, নাকি সেগুলোও দেওয়ার ইচ্ছে নেই? না না, এমন ভাববেন না। আমরা অবশ্যই তত্ত্ব দেব। যেমনটা আমাদের ক্ষমতা, সেই হিসেবে 1-2 দিনের মধ্যে সব ব্যবস্থা হয়ে যাবে। আপনি কি করে জানলেন যে আমাদের এই বাড়িতে কতজনের প্রণামী পাঠাতে হবে? যতজন আপনাদের পরিবারে আছে ততজনের জন্যই পাঠাবো। আমাদের বাড়িতে যতজনকে দেখছেন শুধু সে কজনই আছে নাকি? আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আর কেউ নেই? বেন, কতজন লোক আছে বলুন না। যতজনই হোক সবাইকে কিছু না কিছু দেব। দেখুন, আমরা তো আপনাকে আগেই জানিয়ে দিয়েছি যে আমাদের কোনো ডিমান্ড নেই আর কোনো চাহিদাও নেই। কিন্তু তত্ত্বে তো আপনাদের অন্তত 50 জনের প্রণামী দিতেই হবে। 50? হ্যাঁ 50। আর আপনি অবাক হচ্ছেন কেন? আপনাকে তো জিজ্ঞেস করছি না যে আপনি মেয়েকে কত সোনা দেবেন, কত গয়না পরাবেন। তাছাড়া আমাদের ছেলেকে আপনারা আশীর্বাদে কি দেবেন সেটাও জিজ্ঞেস করিনি। আমাদের পরিবারকে সবাই শ্রদ্ধা করে, সম্মান করে সবাই। এই পরিবারের ছোট ছেলে অর্জুন সরকারি চাকুরিজীবী। তার বিয়ে আমরা কোন পরিবারের সঙ্গে দিচ্ছি সেটা তো প্রণামী দেখেই আত্মীয়রা সবাই বুঝতে পারবে। আত্মীয় স্বজন সকলকে প্রণাম করে যখন আশীর্বাদ নেবে তখন কি প্রণামী দেবে না? 50-এর থেকে কম হবে না। বেয়ান, আমি ক্ষমা চেয়ে নিয়ে একটা কথা বলতে চাই। দেখুন, আমার ভাই কিন্তু কিছু রেখে যায়নি। যা করবার আমাদেরই করতে হচ্ছে। কিন্তু আপনার ছেলে তো খুব ভালো চাকরি করে। হ্যাঁ, চাকরি করে বটে, মানে আমাদের পুরো পরিবারই ওর রোজগারে চলে আর কি। অতগুলো লোক আমাদের পরিবারে, আর আমার পেনশনও খুবই কম। মানে আমাদের পরিবারে আমার ছেলে, ওর বউ, 2 বাচ্চা, আমার স্ত্রী আছে, এতগুলো লোকের খরচাও তো আছে। 50 জনকে তত্ত্ব দেওয়া আমার একার পক্ষে সম্ভব নয়। যদি ছেলেকে এই কথা বলি, সে তার বউকে বলবে, বউমা আবার তাণ্ডব শুরু করবে। দেখুন, আমি এতটাই অসহায়, অক্ষম যে সব কথা আপনাদের খুলে বলতে বাধ্য হলাম। দেখুন, আপনার অক্ষমতা জেনে আমরা কি করব? সবকিছু জেনে বুঝেই তো বিয়েটা দিচ্ছেন। এটা তো কোনো প্রেম করে বিয়ে নয় যে কোনো বিয়ের নিয়ম কানুন মানবেন না। আর কত কিছু নিয়ে এরকম দরদাম চলবে বলুন তো? 50 জনের প্রণামীর আয়োজন হয়ে যাওয়া চাই, একটাও কম নয়। আর হ্যাঁ, বিয়ের খাবারের আয়োজন যেন ভালো হওয়া চাই, যাতে আত্মীয় স্বজন খাবার খেয়ে খুঁত ধরতে না পারে। হ্যাঁ হ্যাঁ বেয়ান, এই ব্যাপারে আমি সম্পূর্ণ খেয়াল রাখবো। নমস্কার মেসোমশাই। নমস্কার। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না, 1 মিনিট। আমি নিচ্ছি। বেলা তো অনেক হয়ে গেছে, দুপুরের খাবারটা খেয়ে যাবেন তো? আগে না না, একটু কথা বলতে এসেছিলাম। কথা হয়ে গেছে, এবার আমি যাব। আচ্ছা, কাকা বাবু, আপনার জন্য চা আনবো? আরে এই সময় আমি চা খাই নাকি?
আবার বেশি চা বানিয়েছো তো? 1 কাপের জায়গায় ক কাপ বানিয়েছো এবার? 2 কাপই বানিয়েছিলাম। আমি ভেবেছিলাম কাকাবাবু যদি খান। ঠিক আছে ঠিক আছে, যখন তৈরি করেইছো তো ঢাকা দিয়ে রাখো, এখন সন্ধেবেলা গরম করে খেয়ে নেবো। হ্যাঁ, এবার নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন আমাদের এ বাড়িতে কোনো কিচ্ছু নষ্ট হয় না। একটা টাকা রোজগার করতে অনেক কষ্ট করতে হয়। হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক বলেছেন। রোজগার করতে গেলে তো পরিশ্রম হবেই, টাকা নষ্ট করাটা তো একদমই অন্যায় ব্যাপার। এবার বলুন তো আপনার মেয়ে এই বিষয়ে কিরকম? মা লক্ষ্মীকে সম্মান করে নাকি যখন যেমন ইচ্ছে হয় টাকা পয়সা ওড়ায়? না না, বেয়ান নষ্ট করবার মতন টাকা কোথায় ওর কাছে আছে? ওখান থেকে তো ও কিছু পায়নি, আর এখানে এসে অনেক কিছু পাবে, কিন্তু তার মানে এটা নয় যে এখানকার সবকিছু উড়িয়ে দেবে। তার হবু স্বামী সরকারি চাকরি করে মানে এটা নয় কিন্তু যে তার স্বামীর মাইনের ওপর একমাত্র আপনার মেয়ের অধিকার হবে। দেখুন, আমাদের ছেলে অর্জুন না, ও নিজের পুরো মাইনেটা মায়ের হাতে এসে তুলে দেয়। আমাদের বৌদি সবকিছু সামলায়। আজ পর্যন্ত আমাদের বাড়িতে বৌদি যা চেয়েছে তাই হয়ে এসেছে এবং ভবিষ্যতেও সেটাই হবে। আর কিছু বলবেন আপনারা? আমি এখন আসি। সবার প্রণামীর কথা বলেছি, সেটা মাথায় রাখবেন। সবটা ঠিকঠাক হওয়া উচিত। 50 জনের প্রণামীর কথা বলা হয়েছে মানে এটা নয় যে যা পারবেন তাই দেবেন। তাই যদি হয় তাহলে ফেরত পাঠিয়ে দেব। আরে কি সব বলছেন বেয়ান, ছেলের বাড়ির জন্য তত্ত্ব আমরা পুরোপুরি খেয়াল রাখবো। তাছাড়া বেয়ান, আমাদের সম্মান বলে তো কিছু আছে। আমি আমার ছেলেকে বলে দিয়েছি যাতে ফোন না করে। আপনিও আপনার মেয়েকে বুঝিয়ে দেবেন যেন ওরা ফোনে কথা না বলে। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে ভালোভাবেই বুঝিয়েছি। বেয়ান, আপনি তো বুঝতেই পারছেন, আসলে কয়েকদিনের মধ্যেই ওরা স্বামী স্ত্রী হয়ে যাবে। স্বামী স্ত্রী হতে চলেছে তো কি হয়েছে? ডানা গজাবে। ভাত হয়েছে কিনা সেটা একটা ভাত দেখলেই বোঝা যায়। দেখুন দাদা, এই বাড়ির বৌমারা বেশি কথা বলে না, একটু বুঝিয়ে দেবেন মেয়েকে। এখনো তো বিয়েই হয়নি, বিয়ের পর যা ইচ্ছে করতে পারে। কি বলতে চাইছো কি? একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, সামনে আমার ছেলের প্রমোশনের পরীক্ষা আছে। বিয়ের পরে আপনার মেয়ে আমার ছেলেকে খুব ব্যস্ত রাখবে, সেটা যেন না হয়। খুব ভালো লাগছে জামাইয়ের প্রমোশনের ব্যাপারটা শুনে। তাই বলছি আমার ছেলের পড়াশোনায় যেন কোনো অসুবিধে না হয়। হ্যাঁ, এখন আসি। আরে ভগবান মুখ দিয়েছে বলে যা খুশি বলবে। 50 জনের জন্য তত্ত্ব? আরে কোথা থেকে দেব 50 জনের তত্ত্ব? আমার দ্বারা হবে না। যা খুশি ভাববে। ওখানে কিছু বললে না আর এখানে এসে চাচাচ্ছ। আরে একজন একা মানুষ কত করবে? আমারও তো 2টো মেয়ে আছে। এখন ওর বিয়ের জন্য কি আমরা না খেয়ে মরবো নাকি? মা, আমরা ওনাদেরকে বলে দিই না যে আমরা পণ দিতে পারবো না, তারপর যা হবে দেখা যাবে। না অহনা, আমাদের এখানে ছেলেদের তত্ত্ব দিতে হয়, আর ওরাও তো আমাদের কিছু না কিছু পাঠাবে না। হ্যাঁ, তবে এও ঠিক যে আমাদের এত তত্ত্ব দেওয়ার সামর্থ্য নেই। কিন্তু এও তো হতে পারে যে ওনাদের আত্মীয় স্বজন সত্যিই বেশি। তুই এসব নিয়ে একদম ভাবিস না। তত্ত্বের জন্য তাও কত খরচা হতে পারে? একজনের তত্ত্বে 1000 টাকা করে ধরলেও মোট 50,000 টাকা। কোত্থেকে হবে সব? 1000 টাকার কমে শাড়ি দেওয়া যায় আজকাল? কাউকে তো বেশিও দিতে হবে, না হলে ওরা ঝামেলা পাকাবে। আরে বেয়ানের মুখ নয় তো, যেন কাঁচি চলছে কাঁচি। তার উপরে আছে পিসিমা, খুড়িমা, 3-3টে বউ। তাদের তো আর সস্তার দেওয়া যাবে না। কম করে এক্ষেত্রে 75,000 টাকার খরচা হবে। আমার দ্বারা হবে না, আমার এত ক্ষমতা নেই। দেখুন বাবা, আমি আগে থেকে বলে রাখছি, আপনার ছেলে না এত টাকা দিতে পারবে না। আরে তার জন্য বলছি না, ও তো দিতে পারবে না। কিভাবে করবো এসব? আরে তার উপর খাওয়া দাওয়ার খরচ আছে। এর বাইরেও যদি ওরা এইভাবে ডিমান্ড করতে থাকে তাহলে এই বিয়েটা আমি দিতে পারবো না। ঠিক আছে দাদা, তত্ত্বের টাকার জন্য আমি কিছু ব্যবস্থা করছি। শোনো, ও বলছে ব্যবস্থা করবে। কোথা থেকে করবে তুমি? হ্যাঁ, তুমি তো বললে তোমার কাছে কোনো টাকাই নেই। ও, তুমি আমাদের টাকা দিতে চাইছো না? আমরা তো আছি, যতটা পারো আমাদের কাছ থেকেই ছিনিয়ে নাও, মা আর মেয়ে মিলে।
বড় মা, এই তো কিছুদিন আগেই আমি বড় বাবার হাতে 25,000 টাকা দিয়েছি। তখন তো মাকে একটা টাকাও দিইনি আমি। বাবা, 25,000 টাকার জন্য এত কথা শোনাচ্ছিস মা? আরে তোর বিয়ের জন্য লাখ টাকার উপর খরচা আছে রে, লাখ টাকার। বড় বাবা, আমি শুধু এটুকুই বলতে চাই যে আমার কাছে যতটুকু টাকা ছিল আমি তোমাকে দিয়ে দিয়েছি। কি ভাবছিসটা কি তুই? আমাদের খাবি, আমাদের বাড়ি পড়বি, আমাদের বাড়িতেই থাকবি, আর আমাদেরই যা খুশি শোনাবি? বৌদি, আমি তোমাদের কাউকে যা খুশি শোনাচ্ছি না। ব্যাস, মুখ বন্ধ রাখ। তোর বিয়ে ভাঙতে চলছিল, কিন্তু তোর জ্যাঠামশাই তোর হবু শ্বশুর বাড়িতে গিয়ে সবার হাত পা ধরে তোর বিয়েটা বাঁচিয়ে এসেছে। বড় মা, বিয়েটা ভেঙে যাচ্ছিল তো ভেঙে যেতে দিতে। কে বলেছিল বিয়ের জন্য বড় বাবাকে ওদের হাতে পায়ে ধরতে? অহনা, আমি তোকে চুপ করতে বললাম তো। কিন্তু মা, না, আমি আছি তো এখানে। তোর এর মধ্যে কথা বলার কোনো দরকার নেই। তুই শুধু দেখে রাখ। তুই বিয়ের 2 দিন পরে যদি শ্বশুর বাড়ি থেকে ওকে ফিরিয়ে না দেয় তখন দেখে নিস। আর তুই যদি তোকে শ্বশুর বাড়ি থেকে বের করে দেয় তাহলে গাছের নিচে তোকে আশ্রয় নিতে হবে। আমাদের বাড়িটাকে বাপের বাড়ি মনে করে এখানে ঢোকার চেষ্টা করবি না। দিদি, তুমি এসব ছাড়ো না। আমার মেয়ের জন্য যেটুকু গয়না আছে তার মধ্যে কয়েকটা কঙ্কন, কয়েকটা কানের গলার হার, যা যা আছে তুমি তো সব জানোই। আমি তার মধ্যে থেকে কয়েকটা বেচে দেব। আর সেরকম হলে না হয় ওকে বিয়ের দিন কিছু ইমিটেশন গয়না দিয়েই সাজিয়ে দেব। এই বুদ্ধিটা তো আগে কাজে লাগাতে পারতে। আর তোর হবু স্বামী তো খুব বড় লোক, খুব ভালো চাকরি করে। একটা ফোন পেতেই তুই দৌড়ে চলে গেলি দেখা করতে। যখন ওর সাথে দেখা করতে গেলি তখন তো তোর বলা উচিত ছিল যে তোর মার কাছে একটা টাকাও নেই, বেশি কিছু যেন না চায়, আর উল্টে যেন আমাদেরই সাহায্য করে। বড় মা, আমি কি তোমার হবু জামাইয়ের কাছ থেকে টাকা চাইতাম? নাকি এটা বলতাম যে আমার মায়ের কাছে পণ দেওয়ার টাকা নেই? তাহলে কি পাকা কথা হতো? আর বড় বাবার কি কোনো সম্মান অবশিষ্ট থাকতো ওদের কাছে? ছাড়ো না দিদি, তুমি চিন্তা করো না। আমার মেয়ের জন্য আমি যে গয়নাগুলো রেখেছিলাম সেগুলো বেচেই আমি কাজ চালিয়ে নেব। আর ওর যদি ভাগ্য ভালো হয় তাহলে বিয়ের পর ওর স্বামী ওকে নতুন গয়না বানিয়ে দেবে। যদি বিয়ের সময় কেউ যদি বুঝতে পেরে যায় যে মেয়ে ইমিটেশনের নকল গয়না পরেছে তাহলে? না না, তা কেন হতে যাবে? ওনারা কি বিয়ের দিনই শ্যাকরাকে গয়না দেখাতে যাবে নাকি? মা, তোমার কাছে আমার জন্য যতগুলো যা গয়না আছে সবকিছু বেচে দাও, আর তাতে যতগুলো টাকা আসবে সব টাকা বড় বাবার হাতে তুলে দিও। আর এমনিতেও ঠিকই তো বলছি বড় বাবা, তোমার মেয়ের বিয়ে, তাই না? তাহলে বড় বাবা কেন দায়িত্ব ব্যাস নেবে? ব্যাস ব্যাস, যথেষ্ট হয়েছে। তোমরা শুধু ওই তত্ত্বটা দেখো, বাকিটা আমি বুঝে নিচ্ছি। ঠিক আছে দাদা। হ্যাঁ, কথা বলতে বলতে গলা শুকিয়ে গেল। আমায় একটু জল দাও তো। এই নাও জল। আচ্ছা শোনো, আমি না তোমায় টাকা দিয়ে দেব, তুমি তত্ত্বের শাড়িগুলো কিনে এনো। তোমার পছন্দ তো খুব ভালো, ওনাদের নিশ্চয়ই পছন্দ হবে। কাকিমা, তুমি শুধু টাকা দিয়ে দিও, সেটা আমি না হয় কিনে দেব। তা এমন কি বড় ব্যাপার? অহনামা, চল আমাদের একটু বেরোতে হবে। ওই পুরনো পাড়ায় একটা সোনার দোকান আছে, ওখানের একজনকে চিনি আমি, রবিবাবু। দেখি গিয়ে উনি আছেন কিনা। হাতে সময়ও তো তেমন নেই না দিদি। আমি ভাবছি আজই সব কাজ সেরে ফেলবো। তোমার যা মন চায় তাই করো। টাকা দিলে তত্ত্ব আসবে। আর আজকের পরে তোমার ভাসুর ঠাকুর ওখানে গিয়ে কোনো কথা বলবে না এই ব্যাপারে। যা করার তুমি করো। বাদ দাও না দিদি, 3-4 দিনের তো ব্যাপার, তারপর আর সহ্য করতে হবে না। আমি ওকে খুব ভালো করেই বুঝিয়ে দিয়েছি যে এরপরও আর এখানে কখনো যেন পা না দেয়। যতদিন না আমার মৃত্যু সংবাদও পাচ্ছে ততদিন যেন ও এ বাড়িতে পা না দেয়। কাকিমা, সেটা তো তুমি আমাদেরকে রাগ দেখিয়ে বলছো। না বৌমা, আমাদের মতো ভিখারিদের রাগ দেখানো কি শোভা পায় বলো? যা সত্যি তাই বলছি। না, চল মা, ঘরে গিয়ে সব বের করতে হবে। গয়নার দোকানেও তো নিয়ে যেতে হবে না? হ্যাঁ মা। নমস্কার ম্যাডাম।
কয়েকটা গয়না বিক্রি করব। আপনাদের এখানে রবিবাবু কাজ করেন না? উনি আছেন আজ? না ম্যাডাম, রবিবাবু এখন আর এখানে কাজ করেন না। আচ্ছা, আসলে ওনাকে আমরা চিনতাম, তাই আর কি। আচ্ছা, আপনারা পুরনো গয়না টয়না কেনেন তো? কিছু পুরনো গয়না বিক্রি করতাম। হঠাৎ করে পুরনো গয়না বেচে দিচ্ছেন? হ্যাঁ, দরকারটা এতটাই বেশি যে টাকার খুব প্রয়োজন হয়ে পড়েছে। আসুন এদিকে, ওদিকে বসুন। আয়। বসুন না। খুব বেশি গয়না নেই, একটু তাড়াতাড়ি করুন না। আসলে আমরা না অনেক দূর থেকে এসেছি আর বাড়িতে অনেক কাজ আছে। এসব কি করে তাড়াতাড়ি করব বলুন? দেখান কি গয়না আছে। হ্যাঁ, এই গয়নার বিল আছে আপনার কাছে? দেখুন, গয়নাগুলো অনেক পুরনো, তাই বিল তো আমার কাছে নেই। আপনারা বসুন, আমি জল পাঠাচ্ছি। যেমন করেই হোক এই দুজনকে বসিয়ে রাখতে হবে। পুরনো সোনা, এটা বিলও নেই, নিশ্চয়ই চুরি করা। খুব ভয় পেয়ে কথা বলছিল মহিলা, কোনো তো কারণ আছেই। আগের সপ্তাহে তো একজন মহিলা এরকম সোনা নিয়ে ধরা পড়েছিল, তাই না? হ্যাঁ স্যার। ফোন করো পুলিশ স্টেশনে। হ্যালো। হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ স্যার, আমি চিরাগ জুয়েলার্স থেকে বলছি। ওই যে আগের সপ্তাহের যে কেসটা ছিল চিরাগ জুয়েলার্স, তারপর বলুন। আগের সপ্তাহের কেসটা আবার এসেছে স্যার। দুজন মহিলা এসেছেন পুরনো গয়না নিয়ে। স্যার, ওদের কাছে বিলও নেই। আমরা সন্দেহ করছি হয়তো চুরি করে নিয়ে এসেছে। কিছুক্ষণ আগে আমার কাছে আরেকটা চুরির কমপ্লেন এসেছে। একটা কাজের লোক নেকলেস চুরি করে পালিয়েছে। আচ্ছা, এক মিনিট। ওই মহিলা যে আপনার দোকানে এসেছে, তাকে দেখতে কেমন? স্যার, মেয়েটা তো ঠিকঠাকই টিপ টপ, কিন্তু মায়ের অবস্থা তেমন না। যেমনটা আপনি বললেন কাজের লোক, সেরকমই স্যার। ঠিক আছে, আমি গিয়ে দেখছি, আপনি নজর রাখুন। দাদা, আমাদের কখন থেকে বসিয়ে রেখেছেন? একটু তাড়াতাড়ি করে দিন না। আপনি তো ফাঁকাই আছেন এখন, গয়নাগুলো একবার দেখুন না। হ্যাঁ দিন, দেখছি। এই গয়নাগুলো কোত্থেকে পেলেন আপনি? কোত্থেকে পেয়েছি মানে? আরে, এগুলো আমার নিজের গয়না। টাকার দরকার, তাই বিক্রি করছি। ঠিক আছে, আমি 2 মিনিটে চেক করে আনছি। নমস্কার ম্যাডাম, কেমন আছেন? নমস্কার। ছেলের বিয়ের জন্য গয়না দেখতে এসেছি। কে দেখাবেন? আরে আরে দিদি, আমি গয়না নিজে দেখাবো আপনাকে। কতদিন বাদে এলেন আপনি। আচ্ছা, আপনার ছোট ছেলের বিয়ে ঠিক হয়েছে নাকি? ছেলের বিয়ে ঠিক হয়েছে, সেই জন্যই তো গয়না দেখতে এসেছি, না হলে কেন আসবো? দেখান কি কি আছে আপনাদের কাছে, কিন্তু হ্যাঁ, বেশি ভারী নয়। এমন কিছু দেখান যা হালকা, সস্তা আর টেকসই হয়। হ্যাঁ হ্যাঁ, আজকাল তো সবকিছুই পাওয়া যায় এখানে। হালকা সোনায় সব একদম পারফেক্ট জিনিস পাবেন। দেখান। না, খবরদার ওনাদের কিন্তু বলবি না গয়না বেচতে এসেছি। দেখ, ওনারা যদি কিছু জিজ্ঞেস করেন তাহলে বলিস যে আমরা পুরনো গয়না বদলে নতুন গয়না কিনতে এসেছি। হ্যাঁ, ঠাকুরজি, আপনারা সুখে থাকুন, ভালো থেকো। ঠিক আছে, ঠিক আছে। মেয়ের বিয়ের গয়না পছন্দ করার জন্য মেয়েকেও সঙ্গে নিয়ে এসেছেন। সেদিন তো খুব বলছিলেন আপনাদের কাছে টাকা নেই, আপনারা খুব গরিব। তাহলে কোথা থেকে এলো টাকা গয়না কেনার জন্য? আসলে মা একা কোথাও যেতে পারে না তো, কোনো পথ চেনে না, তাই। তার মানে তুমি কি একাই এদিক সেদিক ঘুরে বেড়াও? সব রাস্তাঘাট চেনো তুমি? আরে পিসিমণি, তুমি কি বলছো? লেখাপড়া জানা মেয়ে, কলেজেও পড়ে, তাই ওকে সঙ্গে নিয়ে এসেছে। ওই তো আমার অন্ধের জ্যোষ্ঠী। আমি যেখানেই যাই
ওকেই সঙ্গে করে নিয়ে যাই। বাড়িতে আর কারোর হাতে অত সময় কোথায় বলুন? ব্যাস ব্যাস ব্যাস, বুঝতে পেরেছি। তাহলে কি কি গয়না কেনা হলো? আরে মা, এটা তুমি জেনে কি করবে? ওরা কোন গয়না কিনতে এসেছে? আরে, আমার ছেলের হবু বউয়ের জন্য গয়না কিনতে এসেছি। একই দোকান থেকে কিনছি, একই রকম হয়ে যেতেই পারে, তাই জিজ্ঞেস করছি। না দিদি, এখনো কিছু কেনা হয়নি। ঠিক আছে, আপনাদের যা কেনার আপনারা কিনে নিন, আমরাও আমাদের কেনাকাটা করি। এসো বৌদি, যা কেনার দেখে শুনে কিনে নি, না হলে দেরি হয়ে যাবে, বাড়িও তো ফিরতে হবে। এই দোকানটা আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, কিন্তু যেহেতু এখানে আমাদের পুরনো চেনা জানা আছে, তাই আমরা এখানেই আসি। মাসিমা, অহনা, আপনারা আপনাদের কেনাকাটা করুন, আমরা আমাদেরটা করছি। হ্যাঁ, আমরা আসছি দিদি। এই যে, একটা কথা শোনো, অর্জুনের অফিস কিন্তু কাছাকাছি। আমরা আসবো শুনে ও বললো আসবে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তুমি আবার ওর সাথে গল্প করতে বসো না। কিন্তু আমি অহনা, চল মা। এখান থেকে আমাদের কাছে ফোন গেছিল, গয়না চুরির কোনো কেস রয়েছে। চোর কোথায় আছে? ওদের দুজনকে ভেতরে বসিয়ে রেখেছি। এর ওজন আর দাম এক্সকিউজ মি ম্যাম, দেখান কোন গয়নাগুলো ওনারা বিক্রির জন্য এনেছেন। এখানে হঠাৎ পুলিশ এলো কেন? ম্যাডাম, ওই যে ওই মেয়েটা আর ওর মায়ের সাথে কথা বলছিলেন আপনি, এবার আমরা তো জানি না আপনার সাথে ওদের কি সম্পর্ক। ওরা কিছু পুরনো গয়না এনেছে বিক্রি করার জন্য, আর আমরা সন্দেহ করছি সেটা চুরি। সেই জন্যই ম্যাডাম, কারোর ওপর একটু সন্দেহ হলে আমরা সোজা পুলিশ ডেকে নিই। খোকন, এসব কি শুনছি? বৌদি, আমরা কি একজন চোরের মেয়েকে আমাদের বাড়ির বউ করে তুলবো নাকি? এক্সকিউজ মি ম্যাম, দেখান কোন গয়নাগুলো ওনারা বিক্রির জন্য এনেছেন। দাঁড়াও ঠাকুরজি, একবার ভালো করে খবর নেই। আপনার ছেলের বিয়ে ওই মেয়েটার সাথে হচ্ছে? দেখুন ম্যাডাম, ভালো করে সব যাচাই করে নেবেন, কিন্তু কে জানে কি না কি হয় এই পৃথিবীতে। এক্সকিউজ মি ম্যাম,